আজকে একটু ত্রিকোণমিতি শিখি। অনেকের অসুবিধা হচ্ছে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সেজন্য আজকে চেষ্টা করব ভিডিওটা বাংলায় করার, আর সাথে সাথে ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে কিছু আমি ইংরেজিতে বলে দেবো, যাতে ইংলিশ মিডিয়ামের যারা আছে তাদের অসুবিধা না হয়। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় সমকোণ, আর বাকি দুটো কোণ হয় সূক্ষ্মকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি। ধরলাম এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ এ সি বি মানে এই কোণটা হলো 90 ডিগ্রি, মানে এক সমকোণ, এবং বাকি দুটো কোণ এ বি সি, কোণ এ বি সি এবং কোণ বি এ সি হলো সূক্ষ্মকোণ। অবশ্যই একটা ত্রিভুজের আমরা জানি তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। একটা সমকোণ হলে অপর দুটোকে সূক্ষ্মকোণ হতেই হবে। আচ্ছা, আমরা পিথাগোরাসের সূত্র শিখেছি, যেটাকে ইংরেজিতে পাইথাগোরাস থিওরেম বলে। সেখানে কি দেখেছি আমরা, যে আমরা এটাও জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে বলে অতিভুজ, ইংরেজিতে বলে হাইপোটেনিয়াস। একটাকে বলি ভূমি, একটাকে বলি লম্ব। আমরা পিথাগোরাসের সূত্র হতে কি জানি, অতিভুজকে আমরা বলি হাইপোটেনিয়াস, এটাকে আমরা h লিখলাম, লম্বকে বলি পারপেন্ডিকুলার p লিখলাম, ভূমিকে বলি বেস, এটাকে লিখলাম আমরা b। পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি হাইপোটেনিয়াস স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হাইপোটেনিয়াস স্কয়ার সমান সমান লম্ব মানে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস মানে ভূমি স্কয়ার। এখানে আমরা কি দেখতে পেলাম, পিথাগোরাসের সূত্র অবশ্যই সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য, এবং পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই, একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটি সম্পর্ক পাই। মানে যদি একটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য আমরা জানি, ধরে নিলাম আমরা এবি আর বিসি জানি, তাহলে আমরা এই সম্পর্ক থেকে এসিটাকে বের করতে পারবো। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে কি দেখলাম, যে কোনো দুটো বাহুর, একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য জানলে আমরা তৃতীয় বাহুটাকে বের করতে পারি। কারণ পিথাগোরাসের সূত্র এমন একটি সূত্র যা একটি সমকোণী ত্রিভুজের তিনটা বাহুকে সম্পর্কিত করে। এবার ত্রিগোণমিতিতে আমরা কি করব, সাধারণত ত্রিগোণমিতি সমকোণী ত্রিভুজের জন্যই প্রযোজ্য হয়। ত্রিগোণমিতিতে আমরা কি করব, ধরলাম এ বি সি আবার একটি সমকোণী ত্রিভুজ। আমরা ত্রিগোণমিতিতে একটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহু এবং একটি কোণের সম্পর্ক স্থাপন করব। এখানে কার কার সম্পর্ক আমরা দেখলাম পিথাগোরাসের সূত্রতে, পিথাগোরাসের সূত্রতে আমরা দেখলাম হলো তিনটি বাহুর সম্পর্ক, তিনটি বাহুর সম্পর্ক। এখানে আমরা কি দেখব, দুটি বাহু এবং একটি কোণের সম্পর্ক। কোন কোণ? অবশ্যই সূক্ষ্মকোণ। তিনটি বাহু এবং একটি কোণের সম্পর্ক। তার মানে এইখানে কি হচ্ছে, যে যদি আমরা দুটি বাহু জানি তাহলে আমরা কোণ বের করতে পারবো, বা আমরা একটি কোণ জানি এবং একটি বাহু জানি একটি সমকোণী ত্রিভুজের, তাহলে আমরা আরেকটি বাহুর দৈর্ঘ্য, আরো দুটি বাহুর দৈর্ঘ্য সমকোণী ত্রিভুজে আমরা বের করতে পারবো। সেটাই একটু সুবিধা এখানে। তো আমরা দেখবো এটা আসলো কি করে, এটা কি করে আসলো। সাধারণ একটা উদাহরণ দেখে নিই। ধরে নিলাম একটা ভূমিতে একটি খুঁটি গাড়া আছে, এটি একটি খুঁটি, এবি একটি খুঁটি। এবার সারাদিনে যখন সূর্য উঠে বিভিন্ন ভাবে আমাদের আকাশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকবে, তখন আমরা জানি সূর্যের বিভিন্ন সময় বিভিন্ন উন্নতিকোণ দেখা যাবে, এবং তার সাথে সাথে এই যে খুঁটিটা আছে এবি, এই এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন হবে। কি দেখবো, যখন সূর্য এখানে আছে ধরে নিলাম এই খুঁটিটার ছায়া, এইটা হবে খুঁটিটার ছায়া, মানে বিসি হবে খুঁটিটার ছায়া যখন সূর্যের অবস্থান এইখানে। ধরে নিলাম এই উন্নতি কোণটা হলো 30 ডিগ্রি। ঠিক, আবার যখন সূর্যের অবস্থান এইখানে, তখন এই খুঁটিটার ছায়া ধরে নিলাম বিসি প্রাইম। তার মানে আমরা কি দেখলাম, এই যে কোণটা, ধরুন আমি কোণটা 60 ডিগ্রি, আমরা কি দেখলাম, এই যে কোণটা একটা সমকোণী ত্রিভুজ গঠিত হলো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটার সাথে এই বাহু এবং এই বাহুর একটি সম্পর্ক আছে, এই বাহু এবং এই বাহুর অনুপাতের একটি সম্পর্ক আছে। সাধারণত এখান থেকে ত্রিকোণমিতি ধারণা আমরা আসতে পারি। এছাড়া প্রাচীন মিশরের পিরামিডের কিছু মাপঝোপ করতে গিয়েও ত্রিকোণমিতি ধারণা আসে, অনেক আগের ধারণা ত্রিকোণমিতি ধারণা। এবার আমরা জ্যামিতি থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করি। আচ্ছা,
ধরলাম এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যে সমকোণ হলো সি বিন্দুতে, কোণ এ সি বি হলো সমকোণ, ঠিক আছে। এইবার ধরলাম কোণ এ বি সি হলো থিটা। এ বির উপরে একটা বিন্দু নিলাম ডি, এবং বি এ কে বর্ধিত করে কতদূর বর্ধিত করলাম, ই অবধি ধরলাম। এবার ডি থেকে বিসির উপর একটা লম্ব আঁকলাম এফ, এবং বিসি কে বর্ধিত করে ই থেকে এই বর্ধিত বিসির উপর একটা লম্ব টানলাম, নাম দিলাম জি। আমরা দেখলাম যে প্রথমে আমরা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এঁকেছিলাম, ডি হলো এ বির উপর একটি বিন্দু এবং ই হলো বি এর বর্ধিতাংশের উপর অবস্থিত একটি বিন্দু, ডিএফ এবং ইজি হলো যথাক্রমে বিসি এবং বর্ধিত বিসির উপর অঙ্কিত অভিলম্ব। তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, সমকোণ, এক সমকোণ। এবার অঙ্কন অনুসারে অবশ্যই এই ত্রিভুজটি, এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি সদৃশ্য, মানে ত্রিভুজ বি এফ ডি, ত্রিভুজ বি সি এ, ত্রিভুজ বি জি ই সদৃশ্য ত্রিভুজ, ইংরেজিতে বলে সিমিলার। আমরা জানি সদৃশ্য ত্রিভুজের কি হয়, বাহুগুলোর অনুপাত সমান সমান হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখে নিচ্ছি আমি প্রতিটা ত্রিভুজের, দেখো প্রতিটা ত্রিভুজের যে সমকোণ তার বিপরীত বাহুটা হলো অতিভুজ। তবে এই ত্রিভুজের এটা অতিভুজ, এই ত্রিভুজের এই বাহুটা অতিভুজ, এবং এই ত্রিভুজের এই বাহুটা অতিভুজ। এগুলোকে ধরলাম লম্ব, এগুলোকে ধরলাম ভূমি। তাহলে অবশ্যই যেহেতু ত্রিভুজ তিনটি সদৃশ্য, এই তিনটি ত্রিভুজ এটা 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 সদৃশ্য মানে সিমিলার, তাহলে আমরা লিখতেই পারি এক নম্বর দেখো ডিএফ বাই ডিবি সমান সমান এসি বাই এবি সমান সমান ইজি ইজি বাই বিই। আবার আমরা লিখতে পারি বিএফ বাই বিডি সমান সমান বিসি বাই বিএ সমান সমান বিজি বাই বিই। দেখা যাচ্ছে কেন লিখলাম, আবার বলছি যেহেতু এই ত্রিভুজগুলো সদৃশ্য। এরকম আরো 6টা জিনিস লেখা যায়। কিভাবে লেখা যায়, লম্ব ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, এবং ভূমি ভূমি ভাগ লম্ব এবং ওদের বিপরীতগুলো, যেমন অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ ভূমি, এরকম ভাবে 6টা আলাদা আলাদা অনুপাত পাওয়া যায়। বোঝাই যাচ্ছে এই যে এটা আর এটার অনুপাত, এটা আর এটার অনুপাত, এটা আর এটার অনুপাত, মানে এদের অনুপাত বা রেশিও, এই কোণটা স্থির থাকলে পাল্টাচ্ছে না, মানে এদের অনুপাতগুলো একটা নির্দিষ্ট কোণের জন্য নির্দিষ্ট। বোঝা যাচ্ছে, এই যে অনুপাতগুলো হচ্ছে সেগুলো, অনুপাতগুলো বা রেশিওগুলো হচ্ছে একটা নির্দিষ্ট কোণের জন্য এগুলো নির্দিষ্ট হচ্ছে। এবার আমরা এটা অনেক 6টা আলাদা আলাদা সেট করা যেতে পারে, যেমন লম্ব বাই অতিভুজ করলাম, ভূমি বাই অতিভুজ করলাম, একই রকম ভাবে লম্ব বাই ভূমি হবে, ভূমি বাই লম্ব হবে, অতিভুজ বাই লম্ব হবে, অতিভুজ বাই ভূমি হবে, এভাবে 6টা সেট আসবে। এবং একটা নির্দিষ্ট সূক্ষ্মকোণের জন্য এই তিনটে ত্রিভুজের এই অনুপাতগুলো কি হবে, সমান। এরা তখনই বদলাবে যখনই কোণটাকে আমরা পাল্টাবো। থিটার জায়গায় অন্য কোনো কোণ আসলে এই অনুপাতগুলোর মান আবার পাল্টে যাবে, কারণ ধরে নিচ্ছি ত্রিভুজটা থিটা পাল্টে গেল মানে এই ত্রিভুজ হয়ে গেল, তখনই বোঝা যাচ্ছে যে অনুপাতগুলো পাল্টাতে পারে। এই অনুপাতগুলো একটা নির্দিষ্ট কোণের জন্য, থিটার জন্য নির্দিষ্ট থাকবে। বোঝা যাচ্ছে? এইবার দেখি এই একটা আবার সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি, যার এই কোণটা সমকোণ এবং এই কোণটাকে ধরলাম থিটা। আচ্ছা, এই কোণটাকে ধরলাম আমরা ফাই, থিটা ফাই, এগুলো সব গ্রিক অ্যালফাবেট। থিটা একটা সূক্ষ্মকোণ, ফাই একটা সূক্ষ্মকোণ, আমরা এখন থিটা কোণ নিয়ে কাজ করব। এবিসি কিরকম ত্রিভুজ, এবিসি হলো সমকোণী ত্রিভুজ যার সি কোণটা হলো সমকোণ। আচ্ছা, আমরা যখন এই কোণটা নিয়ে কাজ করব, থিটা কোণটা নিয়ে কাজ করব, আমরা অলরেডি জানি যে যে সমকোণ তার বিপরীত বাহুটাকে বলে অতিভুজ বা হাইপোটেনিয়াস। আমরা যেই কোণটা নিয়ে কাজ করব সেই কোণ সংলগ্ন
বাহুটাকে বলি ভূমি এবং সেই কোণের বিপরীত বাহুটাকে বলি লম্ব বা পারপেন্ডিকুলার। পি মানে হলো পারপেন্ডিকুলার ইংরেজিতে, বা বাংলায় বলতে পারি লম্ব। বিটা হলো বেস বা ভূমি, এইচটা হলো হাইপোটেনিয়াস বা অতিভুজ। আবার বলছি, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, যেই কোণ নিয়ে, যেই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করছি সেই সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটা হলো ভূমি এবং সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হলো লম্ব বা পারপেন্ডিকুলার। এবার আমরা বুঝতে পারছি যে দেখো, ভূমি, লম্ব এবং অতিভুজ এই তিনটাকে অনুপাত আকারে লিখলে আমরা কতভাবে লিখতে পারি দেখে নিচ্ছি। আমরা লিখতে পারি পি বাই এইচ মানে লম্ব বাই হাইপোটেনিয়াস। আমরা লিখতে পারি বি বাই এইচ বা ভূমি বাই হাইপোটেনিয়াস বা অতিভুজ। আমরা লিখতে পারি পি বাই বি মানে লম্ব বাই ভূমি। আমরা লিখতে পারি এর উল্টোগুলো এইচ বাই পি, আমরা লিখতে পারি এইচ বাই বি, আমরা লিখতে পারি বি বাই পি। এই ছয়টা অনুপাত ছাড়া আর কি কোনো অনুপাত সম্ভব? না। একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর আমরা হাইয়েস্ট অনুপাত হিসেবে এই ছয়ভাবে লিখতে পারি। এই যে ছয়টা ভাগ আছে, এই ছয়টা ভাগের প্রতিটার একটা করে নাম আছে। যেমন দেখছি পি বাই এইচ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস বা লম্ব বাই অতিভুজ, একে আমরা বলি সাইন। বি বাই এইচ বা ভূমি বাই অতিভুজ, একে বলি আমরা কোসাইন। পি বাই বি পারপেন্ডিকুলার বাই বেস, একে আমরা বলি ট্যানজেন্ট। এগুলো নাম। একে বলি আমরা এইচ বাই পি বা অতিভুজ বাই লম্ব বা হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, একে আমরা বলি কোসেকেন্ট। হাইপোটেনিয়াস বাই বেস বা অতিভুজ বাই ভূমি, এটাকে আমরা বলি সেকেন্ড। বেস বাই পারপেন্ডিকুলার বা ভূমি বাই লম্ব, এটাকে আমরা বলি কোট্যানজেন্ট। বোঝা যাচ্ছে এটা এটা রেসিপ্রোকাল মানে অনন্য, এটাও তাই, এটাও তাই। এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সাইন, তার মানে সাইন মানে কি পি বাই এইচ লম্ব বাই অতিভুজ। কিন্তু সাইন একা মানে পি বাই এইচ না, আমরা দেখলাম যে পি বাই যে এইচটা হচ্ছে সেটা একটা নির্দিষ্ট থিটার জন্য। তার মানে কি সাইন, কোসাইন, ট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড, কোট্যানজেন্ট এগুলো হলো কোণানুপাত। কোন একটা এক ধরনের অনুপাত, কোণানুপাত এক ধরনের অনুপাত। কার অনুপাত? এর অনুপাত। কখন অনুপাত হবে এটা? যখন সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড, কোট্যানজেন্ট এগুলো কোনো কোণের উপরে কাজ করবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমি যদি শুধু যোগ চিহ্ন দিই এর কোনো মানে দাঁড়ায় না, যদি গুণ চিহ্ন দিই এর কোনো মানে দাঁড়ায়, এমনি যদি গুণ চিহ্ন দিই কোনো মানে দাঁড়ায় না। এগুলো হলো অপারেটর। এদের মানে তখনই দাঁড়াবে যখন আমরা কোনো সংখ্যা দেবো এদেরকে অপারেট করানোর জন্য। যেমন লিখলাম 2 যোগ 3, কেউ লিখবে, সবাই লিখবে 5। আমরা লিখলাম 2 গুণ 3 কি হবে 6। যতক্ষণ সংখ্যাগুলো না থাকবে ততক্ষণ এর কোনো মানে নেই, তাই না? সংখ্যা নেই, শুধু গুণ চিহ্ন দিলাম, কেউ 6 লিখলো, কিভাবে লিখবে? লেখার তো কোনো উপায় নেই, মানেও নেই। তাহলে এই সংখ্যাটা এই চিহ্নটা কি? চিহ্নটা হলো একটা অপারেটর। এ কার উপর অপারেট করবে? সংখ্যার উপর অপারেট করবে, করে কি দিবে? একটা মান দিবে। একই রকম ভাবে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড, কোট্যানজেন্ট এগুলো হলো এক ধরনের অপারেটর। এরা কার উপর অপারেট করবে? এরা কার উপরে কাজ করবে? এটা কার উপরে কমান্ড দিবে? একটা কোণ, নির্দিষ্ট কোণের উপরে। সেই কোণটা কি এখানে? থিটা। তাহলে শুধু সাইন লিখলে, যদি কেউ লিখে সাইন থিটা, শুধু সাইন, এর কোনো মানে নেই। সাইনের মানে কখন দাঁড়াবে? যখন সাইনের সাথে আমরা একটা কোণ দিব। সাইন কার সাইন? সাইন অফ থিটা। তার মানে একটা সমকোণী ত্রিভুজের কোন একটা সূক্ষ্মকোণ আছে যার নাম থিটা, সেই থিটা কোণের সাইনটাকে আমরা বসাচ্ছি। মানে থিটা কোণের সাপেক্ষে সাইন নেওয়া মানে হলো সেই থিটা কোণের সাপেক্ষে যেটা লম্ব আর যেটা অতিভুজ তার অনুপাত নেওয়া। একই রকম ভাবে বাকিগুলো তাই, ঠিক আছে? এটা মানে কখনোই এই নয় যে সাইন আর থিটাকে গুণ করা হয়েছে। এটা মানে কি থিটার উপরে সাইনটা অপারেট করছে, অপারেট করে একটা কমান্ড দিচ্ছে। কি কমান্ড দিচ্ছে? যে সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ থিটা তার সাইন বের করো, মানে সেই সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজ বা পারপেন্ডিকুলার এবং হাইপোটেনিয়াসের অনুপাত বের করো। এরকম ভাবে কোসাইন, ট্যানজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড, কোট্যানজেন্ট এগুলো বাকি অনুপাতগুলো
কমান্ড দিচ্ছে। তার মানে আমরা লিখতে হবে, আমাদের সাইনের কোনো মানে নেই, আমাদের লিখতে হবে সাইন থিটা। এসআই এনি সাইনকে আমরা শর্টে কি লিখি, আমরা বলবো শর্টে করবো সাইন, লিখবো এসআই এন থিটা শর্ট ফর্মে। কোসাইনকে আমরা বলবো কস, তো কোসাইন থিটা আর কস থিটা একই। ট্যানজেন্টকে আমরা বলবো ট্যান শুধু শর্ট ফর্মে, ট্যান থিটা। কোসেকেন্ডকে আমরা বলবো কোসেক, কোসেকেন্ড থিটাকে আমরা বলবো কোসেক থিটা। সেকেন্ডকে বলবো সেক, সেক থিটা। আর কোট্যানজেন্টকে আমরা বলবো শর্টে কট থিটা। বোঝা যাচ্ছে যে যখন এই অপারেটর গুলো সাইন কস ট্যান কোসেক সেক কট কোন একটা নির্দিষ্ট সূক্ষ্মকোণের উপর কাজ করলো, তখন সেই সূক্ষ্মকোণটা যেই সমকোণী ত্রিভুজের অন্তর্গত, সেই সমকোণী ত্রিভুজের নির্দিষ্ট নির্দিষ্ট বাহুগুলোর অনুপাত আমাকে বলে দিল, কমান্ডটা সেই কাজ করলো। এবার দেখো যদি সূক্ষ্মকোণটা পাল্টে যায়, আমরা ধরে নিলাম এই থিটা সূক্ষ্মকোণের জন্য এই অনুপাতগুলো বেরোলো। এবার আমরা ওই ত্রিভুজটাই, এই ত্রিভুজটাই যদি আমরা ফাই কোণের জন্য কাজ করি, আচ্ছা এটা আঁকলাম না, যেটা আঁকা আছে আর আঁকছি না। এবার এই ত্রিভুজেরই আমরা সাইন ফাই বের করব, সাইন ফাই, কস ফাই, সেক ফাই, কোসেক ফাই, ট্যান ফাই, কট ফাই। আচ্ছা বোঝা যাচ্ছে, দেখো এখানে কার সাপেক্ষে সাইন বের করছি, থিটার সাপেক্ষে। এবার আমরা জানি কি সাইন মানে কি, সাইন মানে হলো, এটা মুখস্থ করে নিতে হবে, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। এবার থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা, অতিভুজ কোণটা এটা, অতিভুজ সমকোণী ত্রিভুজের একটাই থাকে। তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, মানে এইটা বাই এইটা, তার মানে এসি বাই এই বাহুটা বাই এবি। কিন্তু যখনই আমরা সাইন ফাই করব, এবার ফাই কোণের সাপেক্ষে দেখো, থিটা কোণের সাপেক্ষে যেহেতু এটা লম্বা, আমরা কি বলছিলাম, কোন সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলি। তাহলে ফাই কোণের বিপরীত বাহু কোনটা, এটা। তাহলে ফাই কোণের জন্য লম্ব কোনটা হবে, এটা। বুঝা যাচ্ছে? তাহলে সাইন ফাই মানে আবার এটা বাই এটা, বিসি বাই এবি। উল্টে গেল, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, আর অতিভুজটা বা হাইপোটেনিউসটা সেম। আমরা কি বুঝতে চেষ্টা করলাম, আমরা চেষ্টা করলাম যে সাইন মানে কিন্তু কোন একটা নির্দিষ্ট ভূমি বা কোন একটা নির্দিষ্ট অতিভুজ না। সাইন হলো একটা কমান্ড। কি কমান্ড দিচ্ছে ও? সাইন বলছে কোন একটা সূক্ষ্মকোণ, যে সূক্ষ্মকোণটা ওর সাথে থাকবে সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত। একই রকম ভাবে cos কি বলে, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে যখন cos ফাই আছে, cos ফাই মানে হলো ফাই সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাত। তাহলে ফাই সূক্ষ্মকোণের সাপেক্ষে ভূমি এটা, অতিভুজ এটা, তাহলে এসি বাই এবি। আবার থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে cos থিটা মানে হবে বিসি বাই এবি। একই রকম বাকিগুলো লিখে ফেলি। sec ফাই মানে আমরা কি জানি, cos ফাই উল্টো হয় sec ফাই, দেখা যাচ্ছে এখানে। যেমন এই যে sec, দেখো এই যে cos, cos কি আছে, ভূমি বাই অতিভুজ, sec কি আছে, অতিভুজ বাই ভূমি। তাহলে কোন একটা নির্দিষ্ট কোণের জন্য এটাও থিটা এটাও থিটা, যদি এটা বিসি বাই এবি হয়, তাহলে এটা কি হবে, এবি বাই বিসি, উল্টে যাবে। একই রকম ভাবে cos ফাই যদি এসি বাই এবি হয়, sec ফাই কি হবে, এবি বাই এসি। বুঝা যাচ্ছে? আবার দেখো কোসেক আমরা কি জানি, সাইনের উল্টো কোসেক। কোসেকটা কি হচ্ছে, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, একটা উল্টো আরেকটা। তাহলে একই কোণ আছে থিটা থিটা, তাহলে সাইন থিটা যদি এসি বাই এবি হয়, কোসেক থিটা কি হবে, এবি বাই এসি, উল্টে যাবে। এখানে কোসেক ফাই কি হবে, যেহেতু ফাই সাইন ফাই আছে আমাদের কি বিসি বাই এবি, তাহলে কোসেক ফাই কি হবে, এবি বাই বিসি। ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে জানি লম্ব বাই ভূমি। তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা, ভূমি কোণটা এটা, তাহলে ট্যান থিটা কি হবে এখানে, এসি বাই বিসি। ট্যান ফাই কি হবে, ফাই কোণের সাপেক্ষে বিসি হলো লম্ব, এসি হলো ভূমি, তাহলে বিসি বাই এসি। আবার কট থিটা, দেখো কোণটা যখন পরিবর্তন হচ্ছে না, তখন ভূমি আর লম্বটাও চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা কি জানি, ট্যান থিটা আর কট থিটা বিপরীত। তাহলে ট্যান থিটা যদি এসি বাই বিসি হয়, তাহলে কট থিটা কি হবে, বিসি বাই এসি। একই রকম ভাবে ট্যান ফাই যদি বিসি বাই এসি হয়, কট ফাই কি হবে, এসি বাই বিসি। তাহলে আমাকে দেখতে হবে যে কমান্ড গুলো যে আছে, কোণানুপাত গুলো, সাইন কস ট্যান কোসেক সেক কট,
এগুলো কোন কোণের উপরে বা কোন অ্যাঙ্গেলের উপরে কাজ করছে, কারণ সেই অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে যে সেই সমকোণী ত্রিভুজের লম্ব কোণটা আর ভূমি কোণটা। এই হলো মোটামুটি বেসিক, আমাদের এটা মুখস্থ করে নিতে হবে যে সাইন মানে হলো লম্ব বাই ভূমি, সরি সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, কস মানে হলো ভূমি বাই অতিভুজ, সেক মানে হলো কসের উল্টো মানে অতিভুজ বাই ভূমি, কোসেক মানে হলো সাইনের উল্টো মানে অতিভুজ বাই লম্ব, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, কট মানে হলো ভূমি বাই লম্ব। এগুলো আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। এবার আমাদের কিছু আইডেন্টিটি বা অভেদাবলী শিখতে হবে ট্রিগোনোমেট্রি নিয়ে কাজ করার জন্য। আইডেন্টিটি বা বাংলা বলে অভেদাবলী, আইডেন্টিটি মানে কিছু আমরা এমনি বলি ফর্মুলা, কিন্তু আসলে ফর্মুলা না। আচ্ছা কি দেখা যাচ্ছে যে সাইন, বারবার বলছি সাইন আর কসেকটা কি একটা আরেকটা বিপরীত নির্দিষ্ট কোণের জন্য, তাই না? থিটা থিটা কোণের জন্য সাইন আর কসেকটা জাস্ট বিপরীত। এবং সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা লিখতেই পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কারণ একটা একটা তো অনন্য, তাই না? তাহলে একই রকম ভাবে কোসেক থিটা কি হবে 1 বাই sin থিটা, একই জিনিস। যদি sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা হয় তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা। একই রকম ভাবে এখানে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে cos থিটা সমান সমান 1 বাই sec থিটা এবং sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। আবার কি দেখা যাচ্ছে tan থিটা সমান সমান 1 বাই cot থিটা, আবার cot থিটা সমান সমান 1 বাই tan থিটা। আবার কোন কোন বইতে অন্যরকম ভাবে লেখা থাকে sin থিটা গুণ cosec থিটা সমান সমান 1, একই ব্যাপার, বজ্র গুণ করতে দিলেই পাওয়া যাবে, তাই না? sin থিটা গুণ cosec থিটা সমান সমান 1, একই ব্যাপার। আরেকটা জিনিস আমরা দেখি, আচ্ছা এগুলো দেখলাম, এবার আরেকটা জিনিস দেখো, আমরা কি জানি tan থিটা মানে থিটা কোণের tan আমরা কি জানি p বাই b, পারপেন্ডিকুলার বাই বেস বা লম্ব বাই ভূমি। এবার এটাকে আমরা লিখতে পারি না p, আচ্ছা এভাবে লিখি, কোনো সমস্যা আছে? কারণ এটা এটা কেটে যাবে, আবার p বাই b পড়ে থাকবে, এটাকে গুছিয়ে আমরা এভাবে লিখতে পারি। এবার এটাকে লিখতে পারি না, আমরা উল্টো দিকে হাঁটছি, হ্যাঁ এটা থেকে এটা পাওয়া যাবে, কারণ ভাগকে গুণ করলে কি হয় উল্টে যায়, তো গুণকে ভাগ করলে কি হবে উল্টে যাবে। এবার ভাগ চিহ্নের বদলে আমরা এভাবে লিখলাম p বাই h ভাগ b বাই h। p বাই h মানে p বাই h মানে হলো লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বা হাইপোটেনিয়াস, এর মানে হলো sin। তাহলে আমরা থিটা নিয়ে কাজ করছি, তাহলে এই থিটা নিয়ে কাজ করলে কি আমরা লিখতে পারি p বাই h সমান সমান sin থিটা, আবার b বাই h মানে cos থিটা। তাহলে আরেকটা সূত্র পেলাম, কি পেলাম tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। কি পেলাম tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। একই রকম ভাবে নিজেরা করবে, tan নিয়ে করছি আমরা, cot নিয়ে করবে কিভাবে cos থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। অবশ্যই তাই আসার কথা, কারণ tan আর cot কি পরস্পর উল্টো অনন্য। তাহলে tan থিটা cos থিটা, tan থিটা যদি হয় sin থিটা বাই cos থিটা, তাহলে cot থিটা কি হবে cos থিটা বাই sin থিটা, তাই না? আচ্ছা এই গেল কিছু আইডেন্টিটি। আরো কিছু আইডেন্টিটি আছে বা অভেদাবলী আছে, যেমন এই সমকোণী ত্রিভুজটাই ধরো আর থিটা কোণটাই ধরো, আমরা ফাইটাকে মুছে দিলাম, ফাই নিয়ে কাজ করছি না এখন, নতুন অবস্থায় সব কোণ নিয়ে কাজ করলে একটু গন্ডগোল পেকে যাবে। একটা কোণ নিয়েই কাজ করবো, মনে রাখবে এই কোণের জন্য এটা হলো লম্ব, কোণের বিপরীত বাহুটা লম্ব, আর এর সাথে যেটা আছে সেটা হলো ভূমি। ভূমিকে আমরা ইংরেজিতে বলি বেস, আর করে পারপেন্ডিকুলার বা লম্ব, এটাকে বলি হাইপোটেনিয়াস বা অতিভুজ। এবার দেখো আমরা জানি একটা সূত্র লিখলাম, হ্যাঁ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখলাম। আচ্ছা sin স্কয়ার থিটা আছে, এই জিনিসটা একটু পড়ে নি, sin স্কয়ার থিটা এটা মানে অ্যাকচুয়ালি sin থিটা এটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানে এটা আমরা সুবিধার জন্য, আমাদের লেখার সুবিধার জন্য একটা নোটেশনে আমরা এইভাবে লিখি, কিন্তু এটা মানে কখনোই এটা নয়